ডিসি নিয়োগে বিপুল অর্থ লেনদেনের খবরে তোলপাড়। আর এরই মধ্যে দৈনিকে প্রকাশিত খবরটি ভিত্তিহীন দাবি করে প্রেস কাউন্সিলে যাওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এরই মধ্যে বিষয়টি তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে। ব্যবস্থা নিতে বলা হয়েছে পত্রিকাটির বিরুদ্ধে। এর আগে দৈনিক কালবেলার প্রতিবেদনে ঘটনার সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিব মোখলেসুর রহমান ও দুজন যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে। তাদের হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশটও ব্যাপক আলোড়ন তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব বিষয় নজরে আনা হলে মোখলেসুর রহমান জানান, তিনি আইফোন ব্যবহার করেন আর সেই স্ক্রিনশটটি স্যামসাং ফোন সেটের। অলরেডি 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই 3টা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন। একটা হলো, আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। এটা প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যা নিয়ম কানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন, তারা ব্যবস্থা নিচ্ছে। 1। 2 নম্বর হলো, যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি 1-2 দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবেন হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে। এ নিয়ে আলোচনাতে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসিফ, অভিযোগের বিষয়ে সচিব বিস্তারিত কি বলেছেন, কি ধরনের ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন? আতিফা, প্রথমে একটু বলে রাখি যে আমরা যে নিউজটি দিয়েছি সেখানে কিছুটা তথ্যগত আসলে যে সচিব যেটা বলেছেন আর আমরা যেটি দিয়েছি সেটির মধ্যে একটু গ্যাপ হয়ে গিয়েছে। সেটি হলো যে উনি যে 3টি ব্যবস্থার কথা বলেছে, যে ভুয়া লোকটিকে গ্রেপ্তার এবং যে অ্যাকাউন্টটি খুলেছে তাকে আইনের আওতায় আনা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা দিয়েছে যে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেটি কিন্তু কালবেলা 2 দিন আগে যে নিউজটি করেছে, যে 2-3 দিন আগে যে ডিসি নিয়োগে যে 3 কোটি টাকার যে চেক পাওয়া গেছে, সেই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু উনি এই কথা বলেছেন এবং সেই ঘটনার প্রেক্ষাপটে প্রেস কাউন্সিলের মানে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে যেন প্রেস কাউন্সিল এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। ওনার বিষয়ে যে আজকে কালবেলাতে যে নিউজটি ছাপা হয়েছে যে 5 কোটি না 10 কোটি টাকা লেনদেন হয়েছে এবং একজনের সাথে কথোপকথনের যে হোয়াটসঅ্যাপ নিউজটি বের হয়েছে সেটি বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। উনি সেটিকে নাকচ করেছেন এবং উনি বলেছেন যে এটি আসলে সত্য নয় এবং হলো পাশাপাশি উনি দাবি করেছেন যে ওনার কোনো যে মোবাইলটি উনি ব্যবহার করেন সেটি স্যামসাং ফোন, যে ফোনটির মাধ্যমে স্ক্রিনশটটি এসেছে সেটি হলো আইফোন। এই বিষয়টা উনি বলেছেন এবং আমরা জিজ্ঞেস করেছি আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা। উনি এই বিষয়ে কোনো কথাই বলেননি। উনি বলছে এটি একটি সর্বৈব মিথ্যা। ওনার দাবি আসলে সেই বিষয়টা আসলে উনি ওনার বিষয়টা সম্পর্কে এটি বলেছেন। আর 3 কোটি টাকার যে বিষয়টা, এর আগে কালবেলা যে নিউজটি ছাপিয়েছিলেন যে ডিসি নিয়োগের ক্ষেত্রে টাকার বিনিময়ে ডিসি নিয়োগ হয়েছে, সেটার বিষয়ে 3টি ব্যবস্থার কথা বলেছেন। একই সাথে কিন্তু আমরা কালবেলার যে নিউজটি সেটি নিয়ে কিন্তু আমরা কালবেলাতেও যোগাযোগ করার চেষ্টা করেছি যে ওনারা এই বিষয়ে কোনো বক্তব্য দেয় কিনা। আমরা এই বিষয়ে কিন্তু তাদের কাছ থেকে কোনো তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, যার পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে কালবেলা এই ক্ষেত্রে কি ধরনের মানে সচিবের যে বক্তব্যের জেরে ওনারা কোনো ধরনের পরবর্তী কোনো নিউজ বা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এখানে দেবেন কিনা। মূলত বর্তমান যে সরকার, সেই সরকারে আসার পর প্রশাসনিক এক ধরনের কিন্তু অস্থিরতা ছিল এবং এই বাংলাদেশের স্বাধীনতার পরে কিন্তু এই প্রথম ডিসি নিয়োগের ক্ষেত্রে এক ধরনের আমরা মারামারি, হাতাহাতি, মিছিল পর্যন্ত দেখেছি, যার প্রেক্ষাপটে কিন্তু গতকালকেই মোখলেসুর রহমান একটি ব্রিফিং করেছেন এবং সেখানে কিন্তু বলেছেন 17 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার পরের দিনই কিন্তু ওনার বিরুদ্ধেই আসছে যে এই ডিসি নিয়োগের ক্ষেত্রে যে টাকার লেনদেনের কথাটা আসছে এবং সেখানে কিছু টাকা ডলারে দেওয়ার কথা বলা হয়েছে, কিছু টাকা দেশের বাইরে দেওয়ার কথা বলা হয়েছে। সেই বিষয়ে উনি আসলে এই বিষয়টা নিয়ে আসলে কোনো ধরনের ব্যবস্থা নেবেন কিনা আমাদের কিন্তু বা কোনো ধরনের অভিযোগ জানাবেন কিনা, তথ্য মন্ত্রণালয়ে নতুন করে কোনো চিঠি দেবেন কিনা, এই বিষয়গুলো কিন্তু উনি আমাদেরকে নিশ্চিত করেনি। আতিফা, সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। এদিকে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে 13 কার্যদিবসে অভিযোগ জমা পড়েছে 400। আর এ তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
রাজধানী গুলশানে কমিশনের সার্বিক কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি আর জানান, বেশি অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি, সিসিটিসির বিরুদ্ধে। এরই মধ্যে ডিজিএফআই এর আয়নাঘর এবং ডিবি ও সিসিটিসির ইন্টারোগেশন সেল পরিদর্শন করেছে কমিশন। ডিজিএফআই এর 20 থেকে 22টি সেল রয়েছে বলে উঠে এসেছে তদন্তে। এছাড়া নিরপেক্ষ তদন্তে এ কমিশনে কারো হস্তক্ষেপ গ্রাহ্য করা হবে না বলেও জানান মইনুল ইসলাম। যদি আপনি না আসতে পারেন, আয়নাঘর পরিদর্শন করেছেন, তো আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, ওটা তো ডিজিএফআই যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে। এটা 2 স্টোরিড বিল্ডিং। তো নিচতলায় সেল আছে প্রায় ধরেন 20-22টা সেল নিচতলায়। উপরের তলায় কিছু রুম আছে, ওইটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করতো, তখন করতো। এখন তো এটা ব্যাকএন্ড। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফিং করেছেন। তিনি ব্রিফিংয়ে কি কি জানিয়েছেন বিস্তারিত জানাবেন আমাদের। জাতীয় নাগরিক কমিটি নামে একটি কমিটি, তারা আজকে এসেছিলেন। এদের মাধ্যমে আসলে 2টি মামলা হয়েছে। একটি যাত্রাবাড়ি দনিয়া কলেজের ছাত্র সাকিব, তার বাবা মর্তুজা, তিনি মামলাটি করেছেন। এছাড়া লক্ষ্মীপুরের বাসিন্দা এবং চট্টগ্রাম পলিটেকনিকে পড়াশোনা করত সেই স্টুডেন্টের বাবা আব্দুর রহমান, তিনিও কিন্তু মামলা করেছেন। প্রথম মামলাটি অর্থাৎ সাকিবের মামলাটিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডিবির হারুন, আইনমন্ত্রী সহ 5 জনকে আসামি করা হয়। আর পরের যে ওসমান নামে যে পলিটেকনিকের ছাত্র, তার বাবা 25 জনের নামে মামলাটি করে। এছাড়া মিরপুরের পারভিন আক্তার, তার ছেলে আহনাফ, যে 4 তারিখে মিরপুরে পুলিশের গুলিতে আহত হয় এবং তার পরবর্তীতে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে তিনি সেই আহনাফ মৃত্যুবরণ করেন। তার মা পারভিন অজ্ঞাত 100 থেকে 125 জন সাবেক সরকারের যে মন্ত্রী, প্রভাবশালী মন্ত্রী, এছাড়া প্রধানমন্ত্রী সহ 125 জনের বিরুদ্ধে মামলাটি করেন। অর্থাৎ যদি আমরা মামলা 3টি পৃথক মামলায় প্রায় 150 জনের মতো ব্যক্তিকে আসামি করার একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হয়। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি থেকে বলা হয়েছে, এখনো পর্যন্ত যারা আহত বা নিহত হয়েছে, যেসব শিক্ষার্থী বা অন্যান্য ভুক্তভোগী, তাদের পরিবার যেন নির্বিঘ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি করতে পারে, তারা সেই ধরনের সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি বলেছেন যে সুষ্ঠু বিচারের স্বার্থে যে কোনো পরিবারকে যে সহায়তা দেয়া, তারা সেটা করবেন। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছে, কয়েকটি কলেজের নাম উল্লেখ করে বলেছে সেসব শিক্ষার্থীরা যোগাযোগ করছে এবং সেই শিক্ষার্থীদের অভয় দিয়েছেন যে কেউ যদি তার বন্ধুবান্ধব বা সহপাঠীর বিষয়ে এখানে অভিযোগ নিয়ে আসে, সেটা গোপনীয়তা রক্ষা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার এবং এই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের যে বিচার, সেইটার জন্য তারা যা করা দরকার সেই শিক্ষার্থীদের হয়ে তারা কাজ করবেন। তো এই ছিল সব শেষ আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। গুম, মাদক দিয়ে ফাঁসানো এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় র্যাবের সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রায়ে র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িতদের বিরুদ্ধে 3 মাসের মধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। ভুক্তভোগী ডাক্তার ইসরাত রফিক ঈশিতার করা আপিলের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, 2021 সালের 28 জুলাই র্যাব 1-এর কর্মকর্তা ঈশিতাকে বাসা থেকে তুলে নিয়ে 4 দিন অজ্ঞাত স্থানে বেআইনিভাবে আটকে রাখে, এরপর গ্রেপ্তার দেখায়। বুধবার হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালের দেয়া এই লিখিত রায় প্রকাশ হয়। এতে আরো বলা হয়, ভুক্তভোগী চিকিৎসকের কাছ থেকে 5 লিটার মদের বোতল জব্দ করার বিষয়টিও অবাস্তব ও উদ্দেশ্য প্রণোদিত। সার্বিক বিবেচনায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে প্রমাণ হওয়ায় খালাস দেয়া হলো বলেও রায়ে উল্লেখ করা হয়। হাইকোর্টে আপিল করার আগে এই মিথ্যা মামলায় 14 মাস জেল খাটেন চিকিৎসক ঈশিতা। এটি স্পষ্ট প্রতীয়মান যে
এজাহারকারী নিজের অসৎ উদ্দেশ্যে এবং অন্যের দ্বারা প্রভাবিত হয়ে প্রসিকিউশন পক্ষের সকল সাক্ষীদের সহযোগিতায় মিথ্যাভাবে অত্র আপিলকারীকে অত্র মিথ্যা মামলায় অভিযুক্ত করে অত্র মোকদ্দমাটি দায়ের করেছে। এজাহারকারী র্যাব থেকেই ছিলেন এবং এই মামলা তদন্তও করেছে র্যাব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সকালে ঢাকা মহানগর দায়রা জজ শামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই কারাগার থেকে মাহমুদুর রহমান মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তারা বলেন, শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে এই মামলাটি করা হয়। মামলার এজাহারে কোথাও মাহমুদুর রহমানের নাম নেই। সে সময় অন্য মামলায় কারাগার থেকে তিনি যাতে বের হতে না পারেন তাই এই মামলা দায়ের করা হয়েছিল। কিভাবে হত্যা চেষ্টা করেছেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও ছিল না বলে জানান আইনজীবীরা। এর আগে গত রোববার এই মামলায় সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। 2015 সালে পল্টন মডেল থানায় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলাটি হয়। এই মামলায় গত বছরের 17 আগস্ট পলাতক দেখিয়ে 7 বছরের কারাদণ্ড দেয়া হয় মাহমুদুর রহমানকে। গত 29/9/2024 তারিখে উনি সারেন্ডার করেছিলেন এবং পরবর্তীতে আমরা সার্টিফাইড কপি পেয়েছি। সার্টিফাইড কপি পাওয়ার পরে আজকে আমরা আপিল দায়ের করেছি এবং আপিলের পরে আজকে আমাদের বেল অ্যাপ্লিকেশনও ছিল। বেল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন। সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে সকালে দুদকের পক্ষ থেকে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ 1 আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে। দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে। তার নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। দুর্জয় তার স্ত্রী বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত হতে পারে বলেও আবেদনে উল্লেখ করে দুদক। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর বাড্ডায় আলামিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সকালে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মোহাম্মদ আহসান হাবিব তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এ নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে 5ই আগস্ট রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল বের করে ছাত্র জনতা। এ সময় বাড্ডা থানার পাশে ফুলকলি মিষ্টির দোকানের সামনে আওয়ামী লীগের এলোপাতারি হামলা ও গুলির মুখে পড়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন আলামিন হোসেন। এ ঘটনায় বাড্ডা থানায় আলামিনের মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর দিতে হবে মর্মে দেয়া রায় প্রত্যাহার করেছে হাইকোর্ট। নিয়ম অনুযায়ী নতুন করে আবারও এই মামলার শুনানি শুরু হবে। এর আগে গত 4 আগস্ট ওই রায় দিয়েছিল বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ। কিন্তু পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি মনিরুজ্জামান জানতে পারেন তিনি একসময় এই মামলায় ডিএজি হিসেবে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন। তখন এর পূর্ণাঙ্গ রায় লিখতে তিনি বিব্রত বোধ করেন। পরে নিয়ম অনুযায়ী রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতির কাছে নথি পাঠিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি এই মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করবেন। এর আগে জাতীয় রাজস্ব বোর্ড জানায় 2011 থেকে 2016-17 সাল পর্যন্ত 7টি কর বর্ষে বকেয়া হিসেবে 666 কোটি টাকা কর দিতে হবে ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামে গ্রামীণ কল্যাণ। বিগত সরকারের আমলে সাইবার নিরাপত্তার জন্য আইন করা হলেও ব্যবহার করা হয়েছে রাজনৈতিক ভিন্ন মত দমনে। আইন বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা এমন মন্তব্য করেছেন। তাই এই আইনে হয়রানির মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। 2006 সালে হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন।
চাপের মুখে 2018 সালে এটিই হয় ডিজিটাল নিরাপত্তা আইন এবং 2023 সালে সাইবার নিরাপত্তা আইন। এবছরের আগস্ট পর্যন্ত 8টি সাইবার ট্রাইব্যুনালে মামলা দাঁড়িয়েছে 5,818টি। বিশ্লেষকরা বলছেন, আইনের নাম বদল করা হলেও ব্যবহার করা হয়েছে একইভাবে। বেশিরভাগ ক্ষেত্রে অপপ্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিগত সরকারের পুরো সময়টাতে দেখবেন যে আসলে রাস্তায় মানুষের আন্দোলন, রাস্তায় মানুষের মত প্রকাশ করার জন্য দাঁড়ানো, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এই ধরনের বিষয়গুলো কিন্তু হারিয়ে গিয়েছিল। আলটিমেটলি মাধ্যম ছিল কিন্তু সেই অনলাইন মাধ্যমে। অনলাইনেও যাতে কোনোভাবে কোনো ধরনের প্রতিবাদ কিংবা কোনো ধরনের পলিটিক্যাল ডিসেন্ট বলেন, অন্য যে কোনো ফর্ম অফ ডিসেন্ট, সেগুলোকে রুদ্ধ করার জন্যে এই আইনগুলোকে করা হয়েছে। এই ধরনের আইন যে কাউকে আপনার যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। আপনি কথা বলেছেন, আমার পছন্দ হয় না, অথবা বলেন নাই, তাও কোনো প্রমাণ লাগে না, তারপরে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেল। এমন অনেকেই অ্যারেস্ট হয়েছেন, সাংবাদিক হয়েছেন, বিভিন্ন স্তরের মানুষও হয়েছেন, নাগরিক সমাজের প্রতিনিধি হয়েছেন। ফলে হয় কি, যে এই ধরনের আইন থাকলে মানুষ সহজে কথা বলতে পারে না, মানুষের কথা বলার স্বাধীনতা থাকে না। ট্রাইব্যুনালে হওয়া মামলাগুলোর মধ্যে 1340টি স্পিচ অফেন্স সম্পর্কিত, যার মধ্যে 461টি তদন্তাধীন রয়েছে এবং 779টি বিচারাধীন রয়েছে। স্পিচ অফেন্সের মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কেউ গ্রেপ্তার থাকলে মুক্তিও দেয়া হবে। আইনটা তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তো নিরাপত্তায় যদি দিতে না পারে, সে যদি মেজর অনিরাপত্তা তৈরি করে ফেলে সবার জন্য, সমস্ত নাগরিকদের জন্য, এই আইন সংশোধন করে আপনি কোনো কিছু কুলকিনারা করতে পারবেন না। এরকমের একটি ড্রাকোনিয়ান ল যদি থেকে যায়, সেইটা আসলে কেউ পরিবর্তন করবে না। পরবর্তীতে নির্বাচিত সরকার আসলেও করবে কি না, সেটা তাদের রাজনৈতিক সদিচ্ছার উপর ডিপেন্ড করবে। আমার মনে হয় এটা পুরো আইনটাই প্রত্যাহার করা উচিত, নতুন করে আইনটা তৈরি করা উচিত। যদি আইনের প্রয়োজন হয়, তবে অবশ্যই প্রয়োজন আছে। হঠকারিতা কিন্তু সমাজ কোনোভাবেই মেনে নেয় না। আইন দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশে বাধা দেয়া কাম্য নয় বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। কয়েক মাসের কাজ বা 1 বছর 2 বছরের কাজ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ 17 জেলায় ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে হতে পারে ভারী বৃষ্টি। এসব এলাকার নদী বন্দর সমূহে 1 নম্বর সতর্ক সংকেত জারি হয়েছে। এই অবস্থা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। দেশের সব সমুদ্র বন্দর সমূহে জারি রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। সকালের বৃষ্টিতে বিপাকে পড়েন স্কুল, কলেজ ও অফিস কামীরা। রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় জলজট। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ভিজে ভিজে রওনা হন অনেকেই। এদিকে বৃষ্টির কারণে সিলেটের সুরমা এবং কুশিয়ারা এবং চট্টগ্রামের মুহুরী ও মাতামুহুরী নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও তা বিপদসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সব জায়গাতেই প্রায় পানিবদ্ধতা। আর এই যে অফিসে যাওয়ার সময় মেন ভোগান্তিটা হচ্ছে আমাদের ট্রাফিকের ব্যবস্থাপনা এখন আগের মতো নাই। অফিসে যাতায়াতের সমস্যা, তারপর যানবাহনে যানজট লেগে আছে, রোডে স্বাভাবিকভাবে চলা যাচ্ছে না। বৃষ্টির যে ধারা, সেই ধারা আমাদের এখন পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী আরও 2 দিন মোটামুটি অব্যাহত থাকার সম্ভাবনা আছে। তারপরে কিন্তু বৃষ্টির প্রবণতা কমে আসবে। বৃষ্টির প্রবণতা একেবারে বৃষ্টি শেষ হয়ে যাবে না, তবে বৃষ্টির প্রবণতা কমে আসবে। অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত চলতে থাকবে মোটামুটি 7, 8, 9 তারিখ পর্যন্ত। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেক জায়গায় দেখা দেয় জলাবদ্ধতা। 24 ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ 120 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বুধবার রাত থেকে দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে বৃষ্টি। বৃহস্পতিবার সকালেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা গেছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে 120 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বরিশালে বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির কারণে সকালে ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামীরা। লক্ষ্মীপুরে সকাল থেকে বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেয়। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে নামতে থাকে পানি। এই 2 দিনের বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন এলাকায় আবার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এতে করে আমাদের যে শাকসবজি এগুলো অনেক নষ্ট হয়েছে। অতি দ্রুত যদি ড্রেনেজ ব্যবস্থা খনন করা হয় তাহলে আমাদের অত্র এলাকার প্রতিটা মানুষের দুর্ভোগ থেকে লাঘব হবে। এদিকে চাঁদপুরে ভারী বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় দেখা দেয় জলাবদ্ধতা, চলাচলে দুর্ভোগে পোহাতে হয় মানুষকে। মানুষ বের হতে পারছে না, তারপর হচ্ছে আপনার মালের আমদানি কম, মালের দামও বেশি, এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে দেখা গেছে মাল আনি কাস্টমার আসে না। বৃষ্টির কারণে দেখা গেছে যে আমাদের বাইরের যে কাজগুলো সেই কাজগুলোতে বিঘ্ন করছে। এদিকে সক্রিয় মৌসুমি বায়ু প্রভাবের কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান, টানা বৃষ্টিতে তো জলাবদ্ধতা দেখা দিয়েছে, তো বন্যার কোনো পূর্বাভাস আছে কিনা, মানুষের ভোগান্তি কেমন দেখছেন? চাঁদপুরে টানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি ধরনের, কখনো অতিবৃষ্টি, কখনো ভারী বৃষ্টি হচ্ছে। এখানে বন্যার কোনো আভাস নেই, তবে এখানে গত মাসে কিন্তু আমরা দেখেছি জেলার 3টি উপজেলায় বন্যা কবলিত হয়েছে এবং ফরিদগঞ্জ উপজেলায় জলাবদ্ধতার শিকার হয়েছে। এখন এই যে মৌসুমী বায়ুর প্রভাবে কয়েকদিন পর পর যে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু জলাবদ্ধতা বাড়ছে এবং মানুষ যে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা সেটি কিন্তু আর হয়ে উঠছে না। বিশেষ করে শাহরাস্তি এবং ফরিদগঞ্জ উপজেলায় ব্যাপক ফসলি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কৃষি বিভাগ থেকে জানতে পেরেছি যে এই বৃষ্টির কারণে আগাম যে সবজি চাষাবাদ করা হয় সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং আগাম শীতকালীন যে সবজি প্রায় 5,500 হেক্টর জমিতে আগাম সবজি চাষ হবে না, এই টানা বৃষ্টির কারণে হবে না। চাঁদপুরে কিন্তু এই গতকাল থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 53 মিলিমিটার এবং সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস থেকে। এই বৃষ্টিপাত শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। তা এছাড়া চাঁদপুরে যে জনজীবনে যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করেছি। স্কুলে যাতায়াত করছে যে শিক্ষার্থীরা তাদের ব্যাগ পেতে হয়েছে এবং অফিস আদালতে যে মানুষের স্থবিরতা বিরাজ করছে এবং যে যানবাহনে যে লঞ্চে চলাচল স্বাভাবিক থাকলেও কিন্তু যাত্রী সংখ্যা কম আমরা সেখানে দেখতে পেরেছি। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে যেমন চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়িক অবস্থান, সেখানে কিন্তু এই বৃষ্টিপাতের কারণে ব্যবসায়িক কেন্দ্রবিন্দু থেকে কিন্তু মানুষের যাতায়াত কম থাকা, ব্যবসা বাণিজ্য কম হচ্ছে, বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে বৃষ্টির অজুহাতে। এই বিষয় নিয়ে মানুষ বিপর্যস্ত এবং দুর্ভোগে পড়ছেন চাঁদপুরে। চাঁদপুরের থেকে যে আমরা আজকে যে বাজারে গিয়েছি সেখানে এই যে দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণটা কিন্তু এই বৃষ্টির কারণে বলা হচ্ছে। চাঁদপুরের বৃষ্টিপাত নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনে হওয়া চুক্তি পর্যালোচনায় রিভিউ কমিটি গঠন করা হয়েছে। সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত তথ্য উপাত্ত এর প্রমাণ যে কোনো ব্যক্তি কমিটির ইমেইলে পাঠাতে পারবেন। মেইল আগামী 4 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত পাঠানো যাবে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে অন্যান্য খবরের সঙ্গে আলাদা থাকছে। কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে আসলে শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি। সকাল থেকে কাজে যোগদান শ্রমিকদের। গাজীপুরের শ্রীপুরে সেলুনের ভেতর পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা, অভিযুক্ত নাপিত খলিল পলাতক। ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার রুহিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহেদুল ইসলাম। জানান, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বালিয়াডাঙ্গি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার 2টি মামলা রয়েছে। এদিকে নাশকতা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় নেত্রকোনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে খালিয়াজুড়ি উপজেলা বোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে আশুলিয়া শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন শ্রমিকরা। শ্রমিক অসন্তোষ না থাকলেও নিরাপত্তার শঙ্কায় 15টি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। গাজীপুরের শান্তিপূর্ণ পরিবেশে চলছে তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। সকাল থেকে দলে দলে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগ দেন। তবে বন্ধ রয়েছে 8টি কারখানা। এদিকে বুধবার আইরিশ গার্মেন্টসে হামলার প্রতিবাদে সকালে জিরানী বাজার সড়ক অবরোধ করেন শ্রমিকরা। আধা ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় আছেন। প্রায় 3.5 ঘন্টা পর ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ তুলে নিয়েছেন চালক ও যানবাহন মালিকরা। এর আগে কন্টেইনারে গ্যাস দেয়া বন্ধ ও নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে বেলা 11টা থেকে মহাসড়কের সাহেব প্রতাপে অবস্থান নেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত 20 কিলোমিটার এলাকায় আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন। চালক ও মালিকরা জানান, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদী থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী ভাড়ায় চালিত গাড়িসহ বিভিন্ন যানবাহনে গ্যাস সরবরাহ না করে সিলিন্ডারের মাধ্যমে কলকারখানায় গ্যাস সরবরাহ করে আসছে, যা অযৌক্তিক ও আইন বিরোধী। দ্রুত এই সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। চলতি অর্থবছরের প্রথম 2 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অর্থ ব্যয় হয়েছে 7,143 কোটি টাকা, যা মোট এডিপি বরাদ্দের মাত্র 2.57%। বাস্তবায়নের এই হার এ পর্যন্ত সর্বনিম্ন। এডিপি বাস্তবায়নের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে আইএমইডি। চলতি অর্থবছরে সরকারের এডিপির বরাদ্দ ছিল 2,78,288 কোটি টাকা। তথ্য অনুযায়ী জুলাই আগস্টে সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে 3,241 কোটি টাকা, যা তহবিলের বরাদ্দের 1.69%। এর আগে কোনো অর্থবছরই জুলাই আগস্ট মাসে এত কম অর্থ ব্যয় হয়নি। গত অর্থবছরের একই সময়ে টাকার অঙ্কে ব্যয় হয়েছিল 6,854 কোটি টাকা, যা ওই অর্থবছরের এডিপিতে সরকারি তহবিলের বরাদ্দের 1.27% ছিল। গাজীপুরের শ্রীপুরে সেলুনে পোশাক শ্রমিক আবু সাইদকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে নাপিতের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত নাপিত মোহাম্মদ খলিল মিয়া। হত্যাকাণ্ডের কারণ জানতে কাজ করছে পুলিশ। এদিকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শ্রীপুরের মাওনা উত্তরপাড়া গ্রামের বাবুল সরকারের বাড়িতে ভাড়া থাকতেন পোশাক শ্রমিক আবু সাইদ। বুধবার রাতে তাকে বাসা থেকে সেলুনে ডেকে নেয় নাপিত মোহাম্মদ খলিল মিয়া। এরপরে সেলুন থেকে ধস্তাধস্তির শব্দ পান স্থানীয়রা। কিছুক্ষণ পর খলিলকে রক্তাক্ত জামাকাপড় নিয়ে দ্রুত চলে যেতে দেখেন এলাকাবাসী। পরে সেলুনে গিয়ে আবু সাইদের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। বাসা থেকে ডাইকে আনা হয়েছে। বাসা থেকে আনার পরে সেরকম সেলুনের ভিতরে যা যাবতীয় জিনিস যেগুলো দিয়ে তার নির্মমভাবে হত্যা করছে। সেলুনে সে গিয়েছিল 10টা বাজে রাত। 10টার পর খলিল নামের এক ছেলে, সে নাকি তার সাথে বন্ধুত্ব ছিল। মারছে এটাও তো জানি না, সরকারের কাছে বিচার চাই। মানে যে মারছে এরকম সরল সুজা ছেলেকে যদি মারতে পারে। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড, কারণ অনুসন্ধানে তদন্ত করছে তারা। গিয়ে দেখি যে আসলে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তো সেখানে গিয়ে আমরা ডিসিস্টের ঠিকানা সংগ্রহের চেষ্টা করি। ঠিকানা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং যে হত্যা করেছে তাকেও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। নিহত আবু সাইদ মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।